নিফটি কোন পথে যেতে চলেছে বা নিফটির ভবিষ্যৎ কীরকম, ভারতীয় শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কীরকম সেটা বিচার করার জন্য আমরা লম্বা টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস করব নিফটির। তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে নিফটি কোন পথে লম্বা সময়ে যেতে চলেছে বা যেতে পারে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটির ভবিষ্যতের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি, কিন্তু প্রথমেই আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আমার এই বক্তব্যের বেসিসে আপনি যেন লম্বা সময় ধরে নিফটিকে কোনো রকমভাবে হোল্ড করবেন না, কিনে নেবেন না, সেল করবেন না। কোনো রকম ধরনের কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এটা দেওয়ার অধিকার বা ক্ষমতা আমার কোনোটি নেই। আমি অ্যানালিসিস করছি আমার মতো করে, আপনারা বোঝার চেষ্টা করুন এবং যদি ভালো লাগে তখন সেটি আপনারা জানাতে পারেন আমাকে, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার নিজস্ব অ্যানালিসিসের ভিত্তিতে বা ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে। আমরা মান্থলি চার্টে নিফটিকে দেখব এবং বোঝার চেষ্টা করব। তার আগে কেন এই আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে সেটা আগে বলি। আপনারা যারা নিয়মিত নিফটির অ্যানালিসিস শোনেন, আমি অনেক দিন আগে বলেছিলাম যে নিফটি যতক্ষণ পর্যন্ত না এর উপরে যাবে আমরা কোনো রকম লম্বা ভিউ আমরা রাখতে পারি না, কারণ এখানে একটি এম প্যাটার্ন তৈরি হওয়ার মতো প্রচেষ্টা সে করছিল। তখন অলরেডি এইটুকু দেখে বোঝা যাচ্ছিল এবং এখানে সে মাল্টিপল টাইম দ্বিতীয় বর্ষে ধাক্কা খেয়েছে, ডবল টপ তৈরি করেছে এবং মার্কেট সেখান থেকে পড়তে পারে এবং সেই ঘটনা কিন্তু অক্ষর অক্ষরে মিলে গেছে এবং চলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে এখন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এই যে জায়গাটা, এটা কি ব্রেক করে সে নিচের দিকে যেতে পারে বা গেলে কত দূর যেতে পারে, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলগুলো কি কি আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, প্রথমে আগে আমরা এফআইআই এবং ডিআইআই ডেটাটা সম্পর্কে আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। আপনারা নিয়মিত শুনছেন, কারণ নিফটির ভবিষ্যৎ জানতে গেলে পরে এফআইআইদের যে কার্যকলাপ বা তারা কি করতে চাইছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মে 2026-এ। মে 2026 শেষ হয়েছে, আমরা জুনে পা দেব। আমরা যদি মে 2025 থেকে এফআইদের যে নেট ক্যাশ তার একটা মানে আপনি হিসেব নেন বা ডেটা নেন, তাহলে আপনি দেখতে পারবেন এই যে এটা টোটাল হয়েছে 13 মাস। 13 মাস অতিক্রান্ত হয়েছে। সেই 13 মাসের মধ্যে 12 মাস টোটালে কিন্তু মার্কেট থেকে পয়সা বের করে নিয়েছে এফআইআই। মাইনাস আছে এফআইআই নেট ক্যাশে। কেবলমাত্র একটি মাস, যেটি আপনার জুন 2025-এ একবার মাত্র সে কি হয়েছিল, মান্থলি হিসেবে পজিটিভ হয়েছিল এবং সেটিও যে খুব বিরাট টাকা তা না, ওই 7,490 কোটি টাকার মতো সে পজিটিভ ছিল। আর এই আপনারা কি আন্দাজ করতে পারেন এই যে 12 মাস, 13 মাসের মধ্যে 13 মাসের মধ্যে যে 12 মাসে তারা টাকা বের করে নিয়েছে, তার পরিমাণ কত হতে পারে? তার পরিমাণ হচ্ছে 4.75 লাখ কোটি টাকারও বেশি। এত কোটি টাকা কিন্তু ভারতীয় মার্কেট থেকে বের করে নিয়েছে। এমন অবস্থা যদি ডিআইআইরা সাহায্য না করতেন বা ডিআইদের ইনফ্লোটা যদি বজায় না থাকতো, তাহলে এই মার্কেট কিন্তু অনেক দিন অনেক নিচে তলিয়ে যেত। সেটা হয়নি, কেবল নিরন্তর ডিআইরা টাকা ঢেলে গেছেন এবং এফআইরা যা বের করেছেন তার থেকে বেশি পরিমাণ টাকা সর্বদাই কিন্তু ডিআইরা দিয়ে চলেছেন মার্কেটকে। এখন প্রশ্ন হচ্ছে, অর্থাৎ ভারতীয় মার্কেট থেকে টাকা এফআইআইরা নিয়ে নিচ্ছেন। কেন নিচ্ছেন, কি সমাচার? আপনারা হয়তো অনেক ভিডিওতে সে সমস্ত কিছু শুনেছেন, আমি সে সমস্ত কথায় যাচ্ছি না। আমরা এখানে দেখব যে এই অ্যানালিসিস আমরা নিফটি করব। সেখানে কি কি দেখব? আমরা প্রাইস অ্যাকশনের সাপেক্ষে বিচার করব, আমরা কয়েকটা ইন্ডিকেটরের সাহায্যে বিচার করব এবং কয়েকটা প্রিমিয়াম ইন্ডিকেটরের সাহায্যে বিচার করব, যেগুলি আমার নিজস্ব তৈরি, এবং সেটি আপনারা দেখতে পাবেন এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে বলে আমি মনে করি। তো প্রথমে আমাদের যে নর্মাল চার্টটা আপনারা প্রত্যেক দিন দেখেন এইভাবে, সেই চার্টটাকে একটু বোঝার চেষ্টা করুন। দেখবেন এখানে আমি একটা ডটেড লাইন আপনাদেরকে অনেকদিন আগে দিয়েছিলাম। সেই ডটেড লাইনের নিচে গেলে পরে কিন্তু আমরা একটা মোমেন্টাম দেখতে পারি বা নিচে আসা দেখতে পারি, সেটাই আমরা দেখেছিলাম। এখন এই গ্রিন জোন যেটি, সেই গ্রিন জোন থেকে আবার একটা কি এসেছে, বাইং এসেছে, ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাতে স্বাভাবিকভাবেই ধাক্কা খাবে এবং এটিতে এখন পর্যন্ত ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে এসে এখানে সাপোর্ট রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে। এখন নর্মাল প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে যদি বলতে হয় যে বলুন কোনটি নিফটির সাপোর্ট এবং ভবিষ্যৎ মানে কি রকম জায়গা,
তাহলে আপনাকে বলতেই হবে যে 24,000 মোটামুটিভাবে 24,000 হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল, যেটি এই মুহূর্তে বড় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবং এই নিচের লেভেলটি যেটি আমি বলবো যে 23,100, তো 23,100 হচ্ছে আপনার হচ্ছে সাপোর্ট লেভেল। আপনি মোটামুটিভাবে এইটিকে বলতে পারেন সাপোর্ট লেভেল এই মুহূর্তে মান্থলি চার্টে। অর্থাৎ একে যদি উপরের দিকে যেতে হয় তাহলে 24,000কে ক্লোজ করতে হবে মাসের শেষে। যখন মান্থলি চার্টে আলোচনা করছেন, লম্বা সময় ভাবনা চিন্তা করছেন, তাহলে লম্বা সময়ের জন্য আপনাকে ভাবতে হবে। আর যদি নিচে যায় তাহলে খুব চঞ্চল হওয়ার উপস্থিতি কিছু নেই। আপাতত আপনার কাছে এই সাপোর্টটি রয়েছে, সেটা হচ্ছে 22,500। 22,500 কিন্তু আপনার কাছে একটা সাপোর্ট রয়েছে, তারপর সেটিও সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি তারও নিচে আসে তাহলে সেটি কত সাপোর্ট আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে 21,700, মোটামুটিভাবে 21,700 আমরা বলতে পারি যে সাপোর্ট নাম্বার 3। এবং সাপোর্ট নাম্বার 4 আমরা গ্রিন জোনটাকে ধরছি, সেটা হচ্ছে 21,000 এর সাইকোলজিক্যাল লেভেল আমরা ধরতে পারি যে এটি হচ্ছে S4। নিচের দিকে এতগুলো সাপোর্ট কিন্তু আমাদের আছে। দেখুন এই জায়গাটায় যে এম প্যাটার্নের নেক রয়েছে, সেই নেকটা কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে। আপাতত সেইটাকে ভেঙে রিটেস্ট করে একটা বড় ফল করতে পারে। কেমন করতে পারে না করতে পারে আমরা দেখছি। এখানে কি কোনো গুরুত্বপূর্ণ প্যাটার্ন তৈরি হয়েছে? আমরা যদি প্যাটার্নের চার্টটা লাগাই তাহলে দেখতে পাবো যে ডবল এম প্যাটার্ন তৈরি হয়েছে, অর্থাৎ ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে। আরেকটি প্যাটার্ন তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে রাইজিং এজ। আমরা পরিষ্কারভাবে এখান থেকে এই পর্যন্ত একটি দাগকে টানতে পারি এবং দাগকে টেনে সেটাকে ব্রেকআউট হয়েছে এবং সেটাকে ব্রেকডাউন হয়েছে এবং তারপর টেস্টের পজিশনে নিচের দাগে দাঁড়িয়ে আছে। তাহলে এই সেই ক্রুশিয়াল এরিয়া, যেটা এই নেকের এই এরিয়াটা, এটাকে যদি ভেঙে ফেলে অর্থাৎ 22,000টাকে ভাঙে, তাহলে কিন্তু আমরা তখন বলতে পারি যে মার্কেট নিচের দিকে আসতে পারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। কিন্তু স্ট্রাকচার যা বলবে সবসময় মিলবে তা না, এবং তারই লেভেলস কত দূর হচ্ছে 17,000-এর কাছাকাছি। সুতরাং মান্থলি টাইম ফ্রেমে লম্বা, তার আগে কিন্তু অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদেরকে দেখালাম, সেটা আছেও। যেমন আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আছে এই জায়গাটিতে। অবশ্যই মার্কেট যদি এত দূর নামে তাহলে এটি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই। এই জায়গাটাতে সাপোর্ট আছে, আমি সবই দেখাবো আপনাদেরকে। 19,500 কি 19,000, 20,000 এইরকম জায়গাতে কিন্তু আমাদের সাপোর্ট আছে, স্ট্রাকচার যা বলছে। আর রাইজিং এর যে 5,800, তা আমরা এখন স্বপ্নেও ভাবছি না। সুতরাং আমাদের সংশোধিত কিছু কোনো ভাবনা চিন্তার মধ্যে নেই। এখন আমাদেরকে যদি উদ্ধার পেতে হয় তাহলে অবশ্যই মার্কেটকে 24,000-এর উপরে কিন্তু নিয়ে যেতেই হবে। যাই হোক করে 24,000-এর উপরে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি বুলিশ হতে পারবেন। যতদিন পর্যন্ত না 24,000-এর উপরে অন্ততপক্ষে ক্লোজ করছে মান্থলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি উপরের জন্য চিন্তা ভাবনা করতে পারবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে প্রাইস অ্যাকশন দেখলেন, প্যাটার্ন দেখলেন, এবারে একবার আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা একটু ইন্ডিকেটরকে দেখি। ইন্ডিকেটরের মধ্যে আপনাদেরকে প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর। লেভেলসগুলোকে নোট করবেন। এই সিগন্যাল ইন্ডিকেটর দেখুন আমাদের শর্ট সিগন্যাল দিয়েছিল 2025 সালে। 2025 সালে সে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল। তাকিয়ে দেখুন, করেছিল জানুয়ারি 25, অর্থাৎ 1 জানুয়ারির মাসে মান্থলিতে সে করেছিল। তারপরে যেটি ক্লোজ হয়েছিল আমাদেরকে টার্গেট নাম্বার 1 এবং 2 এই পর্যন্ত কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে সাপোর্ট নিয়েছে, মার্কেট একটা লেভেল থেকে একটা গেছে, কিন্তু কোনো রকমভাবে নতুন কোনো লং পজিশনের গল্প কিন্তু সে করেনি। এই যে সময়ে করেনি, এগুলো সবই কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া। সুতরাং সে রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত গেছে এবং ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নেমে এসেছে। অর্থাৎ মার্কেটে বিয়ারিশ টোন কিন্তু জানুয়ারি 2025 থেকেই ছিল। আপনার সঙ্গে চালাকি করার জন্য যারা পোক্ত প্লেয়ার যাদের কাছে ব্যবহার করেছে, তারা একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত ট্রেড করে নিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু ফ্রেশ লম্বা সময়ের জন্য এমন কোনো ইঙ্গিত কিন্তু মার্কেটে ইন্ডিকেটরটি দেয়নি, এবং তারপর দেয়নি বলে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু আবার একটি লেভেল থেকে আরেকটি লেভেল এসে এটিকে যখন ব্রেক করেছে, আবার সেখান থেকেই সাপোর্ট নিয়েছে। তাহলে এই বক্তব্য থেকে আপনি কি বুঝলেন, বা ইন্ডিকেটরের এই অংশটা থেকে আপনি কি বুঝলেন? আপনি কি এই অংশ থেকে বুঝলেন না যে এখানে একটি ভালো সাপোর্ট এরিয়া রয়েছে,
অর্থাৎ 22,596 আর এদিকে 22,063। এই যে মিলিত জোন, এই জোনটি আপনাকে সাপোর্ট দিচ্ছে দুবার, এবং তারও আগে প্রাইস অ্যাকশন যদি দেখেন তাহলে আরও একবার সাপোর্ট সে কিন্তু দিয়েছে। সুতরাং এটি আবারও মার্কেট যদি আসে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তাহলে নিচের দিকে ভেঙে গেলে কখন আমরা ভয় পাবো? যখন এই 22,063 অর্থাৎ 22,000 লেভেলকে যখন ভেঙে যাবে এবং সাস্টেন করবে, তখন আমরা এগোতে পারি 20,000-এর দিকে, এবং 20,000-কে ভাঙলে তখন তারপরে আমাদের এই ইন্ডিকেটর যে লেভেল দিচ্ছে সেটি হচ্ছে, আর 5 নাম্বার লেভেলসটা আপনাদের জন্য দিয়ে দিই কারণ সেটা জরুরি হবে। 5 নাম্বার লেভেলসকে যদি দিয়ে দিই তাহলে 18,933 এবং 18,075 বা 17,871-এর ভাবনা আমরা ভাবতে পারি, কিন্তু সেই ভাবনা আমরা ভাববো অনেক পরে। আপাতত আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে এটিকে আগে মান্থলি ক্যান্ডেলে ভাঙতে দিন, তবে ভাববো। আর যতক্ষণ পর্যন্ত সে সাপোর্ট নেবে ততক্ষণ পর্যন্ত আমরা করব। দেখুন, এটি তো মান্থলি ক্যান্ডেল, এখানে সহজেই যে আপনার বাই এবং অর্থাৎ শর্ট এবং লং পজিশন দ্রুত গতিতে হয়ে যাবে তা কিন্তু হবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাউড কি হচ্ছে, আস্তে আস্তে ব্ল্যাকে পরিণত হচ্ছে, অর্থাৎ বিয়ারিশনেস কিন্তু মার্কেটে রয়েছে। এই যে ভিতরের যে গ্রিন ভাবটা দেখতে পাচ্ছেন, সেই গ্রিনের বাইরের দিকটা কালো একটু হয়েছিল, তারপর কিন্তু সামলে নিয়েছে। এবারে কিন্তু কালোটা দেখুন এখানে মিশতে পারেনি, কিন্তু এখানে মিশে গেছে, এবং নিচের দিকের কালোটা আরও বেশি ডিপ হয়ে গেছে। তো যাই হোক, মার্কেট যদি এই লেভেলে ওপরের দিকে যদি যেতে চায় তাহলে 24,925 এবং এই অংশ কিন্তু আপনাকে অবশ্যই, অর্থাৎ 25,300 লেভেল, এই অংশ কিন্তু অবশ্যই আপনাকে ধাক্কা দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই যদি উপরের দিকে যেতে চায়। এখন 24,000-কে ভাঙলে পরে আমরা কিন্তু 24,000, 25,000-এর দোরগোড়াতে কিন্তু আমরা অবশ্যই ধাক্কা খাবো, এবং তারপর যদি লং পজিশন দেয় তাহলে নতুন পজিশন তৈরি হবে, এবং সেক্ষেত্রে আলাদা কথা। সুতরাং চার্টটি নিয়ে রাখুন, চার্টটি কিন্তু আপনাকে কাজে দেবে। আমি আরও একটা ইন্ডিকেটর আপনাকে এখানে দেখাতে চাই, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমাকে টপ থেকে আমাকে সেল সিগন্যাল জেনারেট করেছিল, সেটি হচ্ছে আনরাইভেলড। আনরাইভেলড আমাকে বলেছিল যে এই লেভেলের নিচে কিন্তু আপনি শর্ট করে দিন, অর্থাৎ যে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল সেখান থেকে টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, অর্থাৎ টার্গেট 5, 3 আর 4 কাছাকাছি 5 এবং 6 এবং শেষ পর্যন্তই আপনারা অনেকেই জানেন যে 6-7 থেকে রিভার্সাল জোন কিন্তু এরা থ্রু পাস করেছিল। এই উঠে যখন যাওয়ার চেষ্টা করলে ধাক্কা খেলো, এবং এই জায়গাটায় আপাতত সাপোর্ট নিচ্ছে। তাহলে এই ডেটা অনুযায়ী আমার কাছে কোনটি এই মুহূর্তে সাপোর্ট? আমার কাছে সাপোর্ট 6 এবং 7। আমরা একটুখানি এর ভ্যালুসগুলোকে নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো 23,255, 23,163 আমার কাছে এই মুহূর্তে প্রাইমারি সাপোর্ট এরিয়া। যদি কাল দিনে এটাকে ভেঙে দেয় বা পরের মাসে ভেঙে ক্লোজ করে, আমি চেষ্টা করব মাস শেষ হলে একবার করে অবশ্যই অ্যানালিসিস করার, কিন্তু যদি এটাকে এর উপরে ভেঙে দেয় তাহলে আপনি কিন্তু এই রকম জায়গার জন্য আশা করতে পারেন মার্কেট আসতে পারে। মার্কেট এখান থেকে ঘুরতে পারে, এখান থেকে ঘুরতে পারে, যে কোনো লেভেল থেকে ঘুরতে পারে, তবে যেগুলো দুটি দাগ রয়েছে সেখান থেকে তার ঘোরার প্রবণতা বেশি। অর্থাৎ কাল দিনে যদি কোনো রকম উপায়ে মার্কেট আপনাকে বলে না বলে দ্রুত গতিতে যদি এখানে এসে পড়ে 21,265 বা 21,200 লেভেল আপনি মার্কেটকে পান, তাহলে এই লেভেলটি ইনস্টিটিউশনাল বায়ারদের লেভেল, এবং এখান থেকে কিন্তু তারা দ্রুত গতিতে বাই করবেন, এটা কি আমরা ধরে নিতে পারি। যতবার আপনি দেখেছেন ততবার দেখুন এখান থেকে কিন্তু বাইং এসেছে, তাহলে পরে আপনি এই অনুযায়ী পেলেন। এবারে আপনাকে আমি আরেকটি দেখাচ্ছি, যেটি আমরা সবাই ব্যবহার করি, অনেকেই বড় বড় প্লেয়াররা ব্যবহার করেন, এবং এই মার্কেটের সবচাইতে পুরনো পুরোহিত, সেটি হচ্ছে মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজটি হচ্ছে 20, এই মুভিং অ্যাভারেজটি 50, এই মুভিং অ্যাভারেজ হচ্ছে 100 এবং এই মুভিং অ্যাভারেজ হচ্ছে 200। আগে এই অবজারভেশনটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে এর চরিত্র কি হয়েছে। এই যে এই পর্যন্ত আমরা দেখি কতবার, দেখুন 20-র নিচে মাঝে মধ্যে এসেছে এবং 20 থেকে সাপোর্ট নিয়েছে বারে বারে, কিন্তু দেখুন 50-এর নিচে, এটি 50-এর নিচে যতবার এসেছে সে 100 থেকে সাপোর্ট নিয়েছে, 100 থেকে সাপোর্ট নিয়েছে, এবং 50-এর পরে যতবার এসেছে এই 20-র পরে 50 থেকেও অনেকবার সে সাপোর্ট নিয়েছে, মাল্টিপল বার। এখন আমরা এই সময় দেখতে পাচ্ছি যে এ একটু ডাউন হয়েছে, যেমন করোনার সময় ডাউন হয়েছিল, এই সময় কিন্তু সে ডাউন হয়েছে, অর্থাৎ 20 কিন্তু একটুখানি ডাউন হয়েছে এবং 20 এসে সাপোর্ট নেবার চেষ্টা করছে কোথায় না 50-এর দোরগোড়াতে।
50-এর দোরগোড়াতে যদি একবারে ভালোভাবে সাপোর্ট নিচ্ছে তা কিন্তু নয়। 50-এর লেভেলটা যদি আপনি দেখেন তাহলে লেভেল কিন্তু 21,765। এই লেভেলটি এই মুহূর্তে রয়েছে 21,765, এটি রয়েছে 17,172 এবং এটি রয়েছে 12,055। আমরা এত দূরের গল্প এখন ভাবছি না, আমরা ভাবছি ওপরে কিন্তু ধাক্কা খাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না 24,400 লেভেলকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আপনি পজিটিভ বলতে পারেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে বলতেই হবে নেগেটিভ ট্রেন্ডে রয়েছে। যতই আপনি মনে মনে চান যে মার্কেট উপরের দিকে উঠুক, কিন্তু যেটা সত্যি সেটা আপনাকে বলতে হবে। তাহলে এই জায়গাটাকে আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাটাকে দেখতে পাচ্ছি যে 24,400, অর্থাৎ 24,400কে যদি ক্লোজ না করতে পারে উপরের দিকে, তাহলে উপরের দিকে যাওয়ার কোনো ভাবনা চিন্তা আমরা করছি না। এটা কিন্তু এক্স্যাক্টলি যে টাচ করেছে তা কিন্তু করেনি। সুতরাং কিছুটা পরিমাণ ডিউ আছে। মার্কেট নামতে নামতে চলে এলে পরে 21,765 কিন্তু একটা সাপোর্ট দেবে। 21,765 নিচে নামলে তখন আমরা ভাবনা চিন্তা করব যে কি করবে কি করবে না। এবার এর সাথে যদি একটা চার্ট প্যাটার্নকে আমরা লাগাই, এর সাথে যদি চার্ট প্যাটার্নকে লাগাই, তাহলে দেখব যে এম প্যাটার্নটা তৈরি হয়েছে। সেই এম প্যাটার্নটার টার্গেটটা কত দূর দিয়েছে আপনি তাকিয়ে দেখুন। আমাদের যে 100 লেভেল, 100র যে মুভিং অ্যাভারেজ, সেই 100র মুভিং অ্যাভারেজ দোরগোড়া পর্যন্ত টার্গেট দিয়েছে। তাহলে কোনোভাবে যদি এই নেকলাইনটা ব্রেক করে এবং এই নেকলাইনের জায়গাতে যে একটা সাপোর্ট আছে আপনি দেখতে পাচ্ছেন, এবং সেটাই কিন্তু মুভিং অ্যাভারেজ। তাহলে মুভিং অ্যাভারেজ এখানে কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে আগে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু যদি এটাকে বাই চান্স থ্রু পাস হয় এবং এখানে রিটেস্ট করে এবং আমরা মনে করতে পারি যে এম প্যাটার্ন কাজে লাগবে, তাহলে এম প্যাটার্ন যদি নেক্সট টার্গেট কিন্তু এখানে, কারণ সিধে তো আসবে না, দুলতে দুলতে আসবে এবং সেক্ষেত্রে সেই রকম ধরনের ঘটনা। আমি কোনো সময় আপনাকে বলবো না যে আমি বিয়ারিশ বা আমি বলিশ। আমি বলবো যে একটি লেভেলের নিচে আমি বিয়ারিশ, একটি লেভেলের উপরে আমি বলিশ। আমি যখন লম্বা সময়ের জন্য বিবেচনা করব, অবশ্যই 24,400-র উপরে ক্লোজ করে গেলে পরে আমি বুলিশ হব, আর অবশ্যই এর নিচে গেলে পরে আমি বিয়ারিশ হব। এই মুহূর্তে যদি আমাকে বলা হয় তাহলে তো একটু ডাউন ট্রেন্ড রয়েছে, আমরা দেখতে পাচ্ছি উপর থেকে ধাক্কা খাচ্ছে, কিন্তু লোগুলোকে মিনিমাম উপর থেকে তুলে নিয়ে চলেছে। সুতরাং এবারে তাকে কিভাবে ট্রেড করব সেটা তো আবার আলাদা কথা। আমি ওপর বা নিচে শেষটাকে টানবো এবং সেখানে দেখবো যে একটা ইনসাইড বার ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে এটার ভিতরেই। তো যাই হোক, সেটাকে আমরা দেখার চেষ্টা করি যে কোন দিকটা ব্রেক করছে এবং কোন দিক। যদি উপর দিকটা ব্রেক করে তাহলে উপর দিকে ভাবনা চিন্তা করব। এখানে কিন্তু একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছে বড় এবং তার নিচে ভিতরে, সুতরাং তার উপরে তার নিচে আমরা চিন্তা ভাবনা করতে পারি। এই গেল নিফটির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা। সুতরাং লেভেলগুলো আপনারা টেনে রাখুন, যে যেটা পছন্দ করেন সেই দিকে লেভেল টেনে রাখুন। ট্রেড করার জন্য আগে একটা রেঞ্জকে ব্রেক করতে দিন, আয়দার নিচের দিকে অথবা উপরের দিকে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা করবেন, আমি সেই বিষয় অ্যানালিসিস করার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।